রাহুদেবের সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। আপনাদের কোনভাবে 12টি তো ভাব, 12 ভাবের মধ্যে কোনভাবে আপনাদের বার্থ চার্টে রাহুদেব বসে থাকলে কি ফলাফল আপনাদের হতে পারে তারই একটা ছোট্ট করে প্রেডিকশান আপনাদের জানাবো। কারণ হচ্ছে এখানে বড় করে বলা সম্ভব নয়, কারণ রাহুদেবের প্রেডিকশান অনেকটাই বড় হয়, তাই ছোট করে জানাচ্ছি। ওম নমঃ শিবায়। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটনটি প্রেস করে দেবেন আর বেল আইকন বটনটি প্রেস করে দেবেন, যাতে আগামীকাল নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। রাহুদেব একটি ছায়া গ্রহ। এই ছায়া গ্রহের 12 ভাবে তার অবস্থানের অনুযায়ী ফলাফল কি? প্রথম ভাবকে লগ্নভাব বা তনুভাব বলে। এইভাবে থাকলে অনেক সময় এরা ভোগী হয়, অনেক সময় অসামাজিক কাজও করে ফেলে। রাহু যদি বলবান হয় তাহলে এদের প্রতিপত্তি বেশি হয়, হাম্বুড়ি ভাব এদের মধ্যে থাকে। যদি কারুর সাহায্য না পেয়ে থাকে তাহলে এরা নিজের চেষ্টাতেই এগিয়ে যায়। এরা যখন এগিয়ে যায় কোনো লোক এদের সামনে আসার সাহস পায় না। এরা সভা অনুষ্ঠানে এরা হিরোর মতন কাজ করে এবং এই কাজ করার জন্য প্রশংসাও শুনতে তারা ভালোবাসে। এরা যে কোনো কাজকর্ম করে তার নিয়মকানুন মানতে এরা পছন্দ করে না বা পরোয়া করে না। এদের মনে যা আসে তাই এরা করে, চিন্তা ভাবনা না করে এরা কাজ করে। এবার দ্বিতীয় ভাব মানে সেকেন্ড হাউস। দ্বিতীয় ভাবকে ধনভাব বলে। এইভাবে থাকলে এই জাতক ও জাতিকাদের আর্থিকভাবে বা আর্থিক জায়গায় অনেক সমস্যা তৈরি করে দেয় এই রাহুদেব। রাহু ভোগের কারকগ্রহ হবার জন্য এদের ব্যয় বেশি হয়, আর এই ব্যয়ের জন্য সঞ্চয় অনেক কমে যায়। সঞ্চয় কমে যাওয়ার জন্য এরা অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় বা পড়তে পারে। এদের গুপ্ত বিষয় সম্পত্তি থাকে, অসামাজিকভাবে এরা রোজগার করে থাকে। এবার তৃতীয় ভাব বা থার্ড হাউস। তৃতীয় ভাবকে পরিশ্রম বা পরাক্রম বলা হয়ে থাকে। রাহু যদি এখানে বলবান হয়ে থাকে তাহলে জাতক জাতিকারা অনেক ব্যক্তিত্বপূর্ণ হয়। এদের অসম্ভবভাবে এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, কারুর বশ্যতা স্বীকার করে না। এরা আপোষে যেতে চায় না, মাথা নত করে না, হেরে যাওয়া পছন্দ করে না। বেশিরভাগ সময় নিজেকে উচ্চে রাখার চেষ্টা করে এবং তাতে এরা সফল হয়। এবার চতুর্থ ভাব মানে ফোর্থ হাউস। ফোর্থ হাউসকে সুখভাব বা মাতৃভাব বলা হয়ে থাকে। রাহু যদি চতুর্থভাবে থাকে তাহলে গৃহগত সুখের হানি হয়। রাহু যদি চতুর্থভাবে থাকে এবং এদের যদি নিজের বাড়ি না থাকে, এরা যদি ভাড়া বাড়িতে থাকে তাহলে এরা নোংরা পরিবেশে ভাড়া থাকে। রেল লাইনের ধারে কোনো বাড়ি বা নিম্ন সম্প্রদায়ের কোনো বাড়িতে ভাড়া থাকে। বাড়ির সদস্যদের সঙ্গে মাঝে মধ্যেই এদের অশান্তি হয়। 15 বছর বয়সে এদের জীবনে প্রেম আসে, আর সেই প্রেম আসার কারণে এদের পড়াশোনাও নষ্ট হয়ে যায়। এরা মায়ের স্নেহ বা ভালোবাসা থেকে বঞ্চিত থাকে। এবার পঞ্চম ভাব। পঞ্চম ভাব মানে ফিফথ হাউস। পঞ্চম ভাবকে বিদ্যা, প্রেম ও সন্তানের দিক বলা হয়ে থাকে। রাহু যদি এই ঘরে থাকে তাহলে সন্তান নিয়ে দুশ্চিন্তা থাকে। সন্তান সুখ থেকে
বঞ্চিত থাকে, আবার অনেক সময় সন্তান হতে বাধা দেয়। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ায়, আবার মদে আসক্ত হয়, তাই এদের চরিত্রও নষ্ট করে তোলে এবং প্রাণহানির আশঙ্কা থাকে। ষষ্ঠ ভাব বা সিক্সথ হাউস। ষষ্ঠ ভাবকে শত্রু, রোগ, ঋণকে বোঝানো হয়। রাহু বলবান থাকলে জাতক জাতিকাদের স্বাস্থ্য অনেক বলবান হয়, কিন্তু অশুভ থাকলে স্বাস্থ্য হানি ঘটে। এরা একটু বেশি পেটের রোগে ভোগে, কারণ খাওয়া দাওয়া সবসময় অনিয়মিত হয় এবং মামার বাড়ির তরফ থেকে এরা কোনো উপকার পায় না। সপ্তম ভাব, সেভেন্থ হাউস। সপ্তম ভাবকে স্বামী, স্ত্রী বা ব্যবসাকে বিচার করা হয়। রাহু যদি এখানে থাকে তাহলে বিবাহের সময় ছোটোখাটো অশান্তি, ঝামেলা বা বিশৃঙ্খলা দেখা দেয়। বিবাহিত জীবনে টুকটাক ছোটোখাটো অশান্তি লেগেই থাকে। এদের অনেক সময় ভিন্ন ভাষা বা ভিন্ন জাতের মানুষদের সঙ্গে বিবাহ হতে দেখা যায়, বা নিম্ন জাতের মানুষের সঙ্গে বিবাহিত হতে দেখা যায়। এরা পালিয়ে গিয়ে বিবাহ করে। অষ্টম ভাব, এইট হাউস। অষ্টম ভাব থেকে বিপদ, অপারেশন, আয়ুকে বিচার করা হয়। রাহু যদি এখানে থাকে তাহলে সমস্ত জায়গা থেকে সম্মান পায়, কিন্তু নিজের লোকেদের কাছ থেকে সম্মান পায় না। এরা পৈতৃক সম্পত্তি নষ্ট করে ফেলে বা পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। এরা সারা জীবন খুব স্ট্রাগল করে বা প্রথম জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয়। প্রথম জীবনে খুব কষ্ট পায়, কিন্তু মধ্যবয়স থেকে বা বার্ধক্যে সৌভাগ্যের অধিকারী হয়। এরা অবহেলায় বা অত্যাচারে বা অনিয়মের জন্য এদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এদের অর্থহানির যোগ থাকে, ফাটকা ইনকামের যোগ থাকে, গুপ্ত রোগের জন্য এদের অর্থহানি বা অর্থ খরচের যোগ দেখা যায়। নবম ভাব বা নাইন্থ হাউস। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। এদের অসম্ভব ভোগের কারণে এরা টাকা পয়সা নষ্ট করে ফেলে, ফলে ধার দেনাও হতে পারে, ফলে জীবনে শেষের দিকে অর্থকষ্ট পায়। দশম ভাব বা টেন্থ হাউস। দশম ভাব থেকে আমরা কর্মকে বিচার করি। কর্মের ব্যাপারে এদের সন্তুষ্টি থাকে না, যে কর্মই করুক না কেন সেটা মনোপ্রত হয় না। যে ধরনের কর্ম এরা পছন্দ করে সেই ধরনের কর্ম এরা পায় না। যে পরিবেশে কর্ম করতে চায় সেই পরিবেশও এরা পায় না। যেখানেই সে কর্ম করুক না কেন সেখানে সে আধিপত্য বিস্তারের প্রতিষ্ঠা করে। এদের অধীনে অনেক লোক কাজ করে। এরা নিজের ফোকাসটাকে অনেক বেশি হাইলাইট করতে চায় বা সবার আগে থাকতে চায়। একাদশ ভাব বা 11th হাউস। 11th হাউস থেকে আমরা অর্থ ও লাভ স্থানকে বিচার করি। তাহলে একাদশভাবে থাকলে রাহু যদি এখানে বলবান হয় তাহলে প্রচুর ফাটকা ইনকাম হয়। যে কাজই করুক না কেন তার পাশাপাশি একটা ফাটকা ইনকামের রাস্তা থেকেই যায়। উপরি ইনকামের জন্য এরা খুবই পারদর্শী হয়। শেয়ার মার্কেট, বেটিং, সুদের টাকা, ঘুষের টাকা ইত্যাদি থেকে প্রচুর ফাটকা ইনকাম করে। এদের প্রচুর নাম ও যশ হয়। এদের প্রচুর প্রতিপত্তি থাকে এবং সমাজে বিত্তশালী মানুষ হয়ে ওঠে। এরা কোনো ধর্মীয় বা সামাজিক বা ন্যায় পথে বেশি ইনকাম করতে পারে না। অসামাজিকভাবে রোজগারেই এরা পারদর্শী হয়ে ওঠে। এবার দ্বাদশ ভাব বা 12th হাউস। ব্যয়কে বিচার করা হয় এই দ্বাদশ ভাব থেকে। রাহু যদি এই ঘরে থাকে তাহলে জাতক ও জাতিকার বিভিন্নভাবে প্রচুর অর্থ ব্যয় হয়। কিছু না কিছু শরীর খারাপ লেগেই থাকে। এরা বেহিসাবি খরচ করে। যে কোনো জিনিস এদের ক্ষেত্রে চুরি হয়ে যায়, অর্থ নাশ হয়, টাকা ধার দিলে সেটাও ফেরত পায় না। এবার আপনার বার্থ চার্টটা দেখে নিন, রাহু আপনার কোন ঘরে বা কোন ভাবে
অবস্থান করছে সেই হিসাবে আপনার ফলাফলটি একবার দেখে নিন। আর সব শেষে আমি একটা কথাই বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।